আসসালামু আলাইকুম। আজ 10ই মার্চ 2025 সোমবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। হাসিনা পরিবারের বিরুদ্ধে চূড়ান্ত অ্যাকশনে যাচ্ছে সশস্ত্র বাহিনী। অবশেষে ছাত্রদল ও ছাত্র শিবিরের আয়ের উৎস নিয়ে যা জানা গেল। কবে আসবে নির্বাচনী রোডম্যাপ, জানালেন ডক্টর আলী রিয়াজ। এবার বিস্তারিত। শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে এবার চূড়ান্ত অ্যাকশনে গেল সশস্ত্র বাহিনী। ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হাসিনা, তার পরিবার এবং তার সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা সশস্ত্র বাহিনীর বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান এবং স্থাপনার নাম পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে নৌবাহিনীর 3টি, বিমান বাহিনীর 3টি, সামরিক বাহিনীর কমান্ড ও স্টাফ কলেজের 1টি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের 1টি সংস্থা, প্রতিষ্ঠান এবং স্থাপনা রয়েছে। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর 16টি সংস্থা, প্রতিষ্ঠান এবং স্থাপনার নাম পরিবর্তন করার জন্য প্রধান উপদেষ্টার কাছে সারসংক্ষেপ পাঠিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, শেখ হাসিনা তার পরিবারের সদস্য বা তার সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা সশস্ত্র বাহিনীর 8টি সংস্থা, প্রতিষ্ঠান এবং স্থাপনার নাম বাতিল করে প্রস্তাবিত নতুন নাম অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা, যিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্বাহী দায়িত্বে রয়েছেন। সংস্থাগুলো হলো চট্টগ্রাম নিউ মোরিংয়ে বানুজা বঙ্গবন্ধু নাম হয়েছে বানুজা খালিদ বিন ওয়ালিদ, ঢাকার খিলক্ষেতের নামাপাড়ায় বানুজা শেখ মুজিবের নাম হয়েছে বানুজা ঢাকা, কক্সবাজারের পেকুয়ায় বানুজা শেখ হাসিনার নাম হয়েছে বানুজা পেকুয়া, কুর্মিটোলায় বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বঙ্গবন্ধুর নাম হয়েছে ঘাঁটি বীরুত্তম একে খন্দকার, অ্যারোনটিক্যাল সেন্টারের নাম হয়েছে বাংলাদেশ অ্যারোনটিক্যাল সেন্টার, যশোরে বিএএফ একাডেমিতে বিএএফএ বঙ্গবন্ধু কমপ্লেক্সের নাম হয়েছে বিএএফএ কমপ্লেক্স, ঢাকার মিরপুর সেনানিবাসে সামরিক বাহিনীর কমান্ড ও স্টাফ কলেজের শেখ হাসিনা কমপ্লেক্সের নাম হয়েছে ডিএসসিএসসি কমপ্লেক্স, ঢাকার শেরে বাংলা নগরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গণভবন কমপ্লেক্সে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের নাম হয়েছে প্রতিরক্ষা জাদুঘর। এছাড়া সেনাবাহিনীর 16টি সংস্থা, প্রতিষ্ঠান এবং স্থাপনার নাম পরিবর্তনের জন্য প্রধান উপদেষ্টার কাছে সারসংক্ষেপ পাঠানো হয়েছে। সেগুলো হলো টাঙ্গাইলের ভূঁইয়াপুরে বঙ্গবন্ধু সেনানিবাসের নাম হবে যমুনা সেনানিবাস, কিশোরগঞ্জের মিঠামইনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাসের নতুন নাম হবে মিঠামইন সেনানিবাস, বরিশালের লেবুখালীর শেখ হাসিনা সেনানিবাসের নতুন নাম হবে বরিশাল সেনানিবাস, শরীয়তপুরের জাজিরায় শেখ রাসেল সেনানিবাসের নতুন নাম হবে পদ্মা সেনানিবাস, চট্টগ্রামের ভাটিয়ারীতে বঙ্গবন্ধু কমপ্লেক্সের নাম পরিবর্তন করে বিএমএ একাডেমিক কমপ্লেক্স করার প্রস্তাব দেওয়া হয়েছে। চট্টগ্রামের হালি শহরে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের নাম বদলে আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুল রাখার প্রস্তাব করা হয়েছে। কক্সবাজারের রামু সেনানিবাসের মুজিব রেজিমেন্ট আর্টিলারির নতুন নাম হবে ওয়ান্ডফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ঢাকার বিজয় সরণিতে আজহক বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের নতুন নাম হবে বাংলাদেশ সামরিক জাদুঘর, শরীয়তপুরের জাজিরায় বঙ্গবন্ধু কম্পোজিট মিলিটারি ফার্মের নাম কম্পোজিট মিলিটারি ফার্ম করার প্রস্তাব দিয়েছে মন্ত্রণালয়। ঢাকা সেনানিবাসের বঙ্গবন্ধু জাদুঘরের নাম স্বাধীনতা জাদুঘর হবে। টাঙ্গাইলের ভূঁইয়াপুরের বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নতুন নাম হবে যমুনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। নারায়ণগঞ্জের জলসেরিতে শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নাম বদলে আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ করার প্রস্তাব রাখা হয়েছে। শরীয়তপুরের জাজিরায় শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নাম পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ হচ্ছে। বরিশালের লেবুখালীর শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নাম হবে বরিশাল ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ। চট্টগ্রাম সেনানিবাসের শেখ কামাল কমপ্লেক্সের নাম ইবিআরসি একাডেমিক কমপ্লেক্স রাখা হচ্ছে। চট্টগ্রামের হালি শহরের মুজিব ব্যাটারি সড়কের নাম হবে গোলন্দাজ সড়ক। সর্বশেষ গত সপ্তাহে ছাত্র শিবির ও ছাত্রদের নতুন দলের আয়ের উৎস নিয়ে জাতীয়তাবাদী ছাত্র দলের শীর্ষ নেতারা সংবাদ সম্মেলনে প্রশ্ন তোলার পর বিষয়টি নিয়ে আলোচনা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আবার ছাত্র দলের এরকম অভিযোগকে অপরিপক্ক বলে আখ্যা দিয়েছে ছাত্র শিবির। এ নিয়ে বিবিসি বাংলার প্রতিবেদনে নানা তথ্য উঠে এসেছে। বিশ্লেষকরা বলছেন, অতীতে যেভাবে বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে চাঁদাবাজি, ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ ছিল, 5ই আগস্টের পর রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। চেহারা বা ব্যানার পাল্টালেও চাঁদাবাজির চিত্র পাল্টায়নি। সেই দায় থেকে বাঁচতে অভিযোগ আর কানা ছোড়াছুড়ির রাজনীতি চলছে। সেই সময়ে
ছাত্রলীগের নেতা কর্মীদের বিরুদ্ধেও চাঁদাবাজি, তদবির, সন্ত্রাস, ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায়ের মতো নানা অভিযোগ ছিল। ইতোমধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। এরপরই গত কয়েক মাসে দেশের বিভিন্ন জায়গায় ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় ব্যবসায়ীদের কাছে টাকা চাওয়ার মতো অভিযোগও পাওয়া যায়। গত শুক্রবার সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিকে কারা অর্থ দিচ্ছেন এবং ইসলামী ছাত্র শিবির প্রতিদিন ৩ লাখ টাকার ইফতার আয়োজনের অর্থ কোথায় পায় সেই প্রশ্ন করেছে ছাত্রদল বলছে তারা এই মুহূর্তে আর্থিক সংকটে বড় বাজেটের কোনো খরচ করতে পারছে না, যে কারণে তারা খুব স্বল্প পরিসরে ছোটখাটো আয়োজন করছে। যদিও আহতের চিকিৎসার ব্যয় সরকারের পক্ষ থেকে বহন করার ঘোষণা দেওয়া হয়েছে, তবে ছাত্রদল বলছে মূল খরচটা দলের পক্ষ থেকেই করা হচ্ছে। আর এই বরাদ্দ আসছে দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তারেক রহমানের গঠিত বিএনপি পরিবার নামের একটি সংগঠনের কাছ থেকে। এই অর্থ বরাদ্দ কোথা থেকে আসে জানতে চাইলে ছাত্রদল সভাপতি রকিবুল ইসলাম বিবিসি বাংলাকে বলেন, সাবেক নেতৃবৃন্দ ও আমরা ব্যক্তিগতভাবে খরচ করি। সাবেক নেতৃবৃন্দ যারা প্রোগ্রাম কেন্দ্রিক কন্ট্রিবিউশন করেন, মাসিকভাবে কেউ টাকা দেয় না। কোনো কর্মসূচি হলে সাবেকরা বহন করে। যদিও বিবিসি সহ বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে রাজনৈতিক পট পরিবর্তন হলে চাঁদাবাজির পরিস্থিতি বদলায়নি। ক্ষমতার পালাবদলে পুরনো মুখের জায়গায় নতুন মুখ এসেছে, কিন্তু চাঁদাবাজির চিত্র একই রয়েছে। ছাত্রলীগ, যুবলীগের জায়গায় বেশিরভাগ স্থানে বিএনপির স্থানীয় সংগঠন, যুবদল, ছাত্রদলের নেতাদের বিরুদ্ধে নতুন করে চাঁদা চাওয়ার অভিযোগ উঠেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে গত এক যুগেরও বেশি সময় প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারেনি ছাত্র শিবির। সাম্প্রতিক এই ছাত্র সংগঠনটিকে ঢাকায় সম্মেলন সহ বড় বড় কিছু কর্মসূচি পালন করতে দেখা যায়। গত শুক্রবার এ নিয়ে সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে শিবিরের আয়ের উৎস নিয়ে প্রশ্ন তোলা হয়। এই ৯০ লাখ টাকা একটি সাধারণ শিক্ষার্থীদের সংগঠন হিসেবে কিভাবে উপার্জন করছে, কিংবা শিবিরের অর্থের উৎস কি জানতে চায় ছাত্রদল। ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল সাদ্দাম হোসেন বিবিসি বাংলাকে বলেন, ছাত্রদল ধারণা নিয়ে বলেছে, আমরা বলেছি একদিনে ৩ লাখ খরচ হয়েছে। আমরা যদি ৩০ দিন দেই তাহলে ৯০ লাখ টাকা খরচ হবে, সেটা ধারণা। কিন্তু ৩০ দিনের ইফতার আদতে দিব কিনা সেটা তো তারা জানেই না। তারা যা বলেছে কল্পনা করে বলেছে। জবাবে সাদ্দাম হোসেন বলেন, আমাদের সকল সদস্যদের সংগঠনের দান করতে হয়, ইচ্ছে করেই তারা দেয়। আমাদের প্রাক্তনরা প্রতি মাসে নিয়মিত ইয়ানত করে। এর বাইরেও আমাদের প্রকাশনা সামগ্রিক বিক্রির মুনাফা থেকে সংগঠন উপকৃত হয়। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে নতুন একটি সংগঠনের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান ও এর খরচ নিয়ে ছাত্রদলের সংবাদ সম্মেলন থেকে অভিযোগ করা হয়। গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের আরেকটি অংশ একই আদর্শে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নামের নতুন একটি ছাত্র সংগঠন চালু করেছে গত ফেব্রুয়ারির শেষ সপ্তাহে। এই ছাত্র সংগঠনটির আয়ের উৎস জানতে চাওয়া হলে সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ মোহাম্মদ সিয়াম বিবিসি বাংলাকে বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি স্বচ্ছতা বজায় রাখার। আমরা তেমন কোনো খরচও করি না। ইফতার যারা করেছে সবার নিজের টাকা দিয়ে করছি। যদিও এর মধ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো নেতা এবং তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ প্রকাশ্যে এসেছে। এরই মধ্যে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া এই প্ল্যাটফর্মের রংপুরের এক নেতার ১ লাখ টাকা চাঁদাবাজির ভিডিও এবং একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়েছে। এ নিয়ে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশের প্রচলিত রাজনীতির ধারা অনুসরণ করছে তাদের ছাত্র সংগঠনগুলো, যে কারণে গণ অভ্যুত্থানের পরও এই ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। তাদের দাবি, এমন অবস্থায় পুরনো রাজনৈতিক দলগুলোর মতো নতুন রাজনৈতিক দল বা তাদের আদর্শিক ছাত্র সংগঠনও একই পথ অনুসরণ করছেন। এভাবে চললে বাংলাদেশের আগামী দিনের রাজনীতিতে কতখানি পরিবর্তন সম্ভব সেটি নিয়েও প্রশ্ন তোলেন এই বিশ্লেষক। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ও সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, নির্বাচন সংস্কার প্রক্রিয়ার মধ্যে কোনো বিরোধ নেই। নির্বাচনের যে টাইম টেবিল তৈরির চেষ্টা করা হচ্ছে, এখন পর্যন্ত টাইম টেবিল দেখিনি। ডিসেম্বর মাসে নির্বাচন করার ব্যাপারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে আশা করি খুব শিগগিরই এ ব্যাপারে আরও সুনির্দিষ্ট পদক্ষেপ আসবে। ফলে ঐকমত্য কমিশনের কাজের কারণে নির্বাচনের প্রক্রিয়া বিঘ্নিত হওয়ার কারণ আমি দেখি না। সোমবার 11:30টার দিকে সংসদ ভবনের এলডি হল থেকে ঐকমত্য কমিশনের সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তিনি বলেন, যে কোনো অবস্থাতেই আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে আগ্রহী।
আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই আলোচনা অগ্রসর হবে। সুপারিশের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মতামতের পাশাপাশি নাগরিকদের মতামত জানার জন্য খুব শিগগিরই ওয়েবসাইটের মাধ্যমে ব্যবস্থা করব। আমরা মনে করি কেবলমাত্র রাজনৈতিক দল নয়, এদেশের প্রত্যেকটি নাগরিকের এই অধিকার আছে যে এই সমস্ত সংস্কারের বিষয়ে তারা যেন সুস্পষ্ট মতামত দিতে পারেন। অধ্যাদেশের মাধ্যমে সংবিধান সংস্কার করা যায় কিনা এমন প্রশ্নের জবাবে আলী রিয়াজ বলেন, ঐতিহাসিকভাবে বাংলাদেশে যে সমস্ত প্রক্রিয়ায় সংবিধান সংশোধন করা হয়েছে সেটা আমরা বিবেচনায় রেখেছি। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এবং নাগরিক সমাজের পক্ষ থেকে যে সমস্ত প্রস্তাব আমাদের দেয়া হয়েছে সেটা সংবিধান সংস্কার কমিশনের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই এসেছে, এর বাইরেও এসেছে, সেগুলো আমরা সন্নিবেশিত করার চেষ্টা করেছি। অধ্যাদেশের মাধ্যমে সংবিধান সংস্কার করা যায়, এটা বাংলাদেশে হয়েছে, ফলে এটা সঠিক বেঠিক আমি একমত, আমি দ্বিমত হতে পারি। তবে বাংলাদেশে এটা অতীতে ঘটেছে, একটি অধ্যাদেশের মাধ্যমে সংবিধান সংশোধনী হয়েছে, যা পরবর্তী সময়ে জাতীয় সংসদে সংশোধনী হিসেবে গৃহীত হয়েছে। গণপরিষদ নির্বাচন প্রসঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, গণপরিষদের আলোচনা আছে। আপনারা জানেন, ন্যাশনাল সিটিজেন পার্টি খুব সুস্পষ্টভাবে বলেছে তারা গণপরিষদ চায়। এর বাইরেও অনেক রাজনৈতিক শক্তি আছে, রাজনৈতিক দল যারা অতীতেও গণপরিষদের কথা বলেছে। কেবলমাত্র 5 আগস্ট পরবর্তী পরিস্থিতিতে নয়, বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ যারা সংবিধান নিয়ে আলোচনা করে, রাষ্ট্র সংস্কারের কথা বলে, তারা কিন্তু দীর্ঘদিন যাবৎ গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের কথা বলেছে। রাজনৈতিক দ্রুত সঙ্গে দ্রুত আলোচনা শুরু করে স্বল্প সময়ের মধ্যে একটি জাতীয় সনদ তৈরি করতে চান উল্লেখ করে তিনি বলেন, আমরা রাজনৈতিক দল ও জোটগুলোর প্রতি দ্রুত মতামত জানাতে সুনির্বন্ধ অনুরোধ জানাই। এই প্রক্রিয়ার পরের ধাপ রাজনৈতিক দলগুলোর ওপর নির্ভর করছে। আমরা চাই দ্রুত আলোচনা করতে এবং স্বল্প সময়ের মধ্যে ঐকমত্যে পৌঁছে একটি জাতীয় সনদ তৈরি করতে। এবার খুব জরুরি 1 মিনিট, জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, মস্তিষ্কে প্রতিদিন হাজার হাজার চিন্তা ঘুরপাক খায়, কোনোটা ভালো কোনোটা মন্দ। আপনি কোন চিন্তাটা গ্রহণ করবেন তা কিন্তু আপনাকে ভেবে চিন্তেই স্থির করতে হয়। এই যে হাত, এই যে পা, চোখ, তা কিন্তু কেবলমাত্র মস্তিষ্ক দ্বারাই পরিচালিত হয়। সুতরাং আপনি যখন বেছে বেছে ভালো চিন্তাটাকে গ্রহণ করবেন, তখনই আপনার হাত পা চোখের মধ্য দিয়ে ভালো কাজ সম্পাদিত হবে। সুতরাং সবার আগে মস্তিষ্ককে প্রাধান্য দিন, সবার আগে ভালোকে আঁকড়ে ধরুন। ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। সম্প্রতি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে প্রথমবারের মতো সরাসরি আলোচনায় অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র। গাজায় আটক বন্দীদের মুক্তি ও যুদ্ধের অবসান ঘটাতে হামাসের সঙ্গে সরাসরি এই আলোচনা শুরু করেছিল ট্রাম্প প্রশাসন। তবে ইসরায়েলি সংবাদ মাধ্যমের দাবি, যুক্তরাষ্ট্র ও হামাসের মধ্যকার এই আলোচনা ব্যর্থ হয়েছে। অবশ্য এ নিয়ে কোনো পক্ষ থেকেই নিশ্চিত করে কিছু জানানো হয়নি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। বার্তা সংস্থাটি বলছে, গাজায় ইসরায়েলি বন্দীদের মুক্তির বিষয়ে মার্কিন প্রশাসন এবং ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের মধ্যে আলোচনা ব্যর্থ হয়েছে বলে রোববার ইসরায়েলি গণমাধ্যম দাবি করেছে। ইসরায়েলি চ্যানেল 12 ইসরায়েলি একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, হামাসের হাতে বন্দী অবস্থায় থাকা আমেরিকান নাগরিকত্বধারী ইসরায়েলি বন্দীদের মুক্তির বিষয়ে আলোচনা পণ্ড হয়ে গেছে। তবে এই বিষয়ে আরও বিস্তারিত কোনো বিবরণ দেওয়া হয়নি। ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম মার্কিন রাষ্ট্রদূত অ্যাডাম বোহলার এবং হামাস নেতা খলিল আল হাইয়ার মধ্যে আলোচনায় অগ্রগতির খবর প্রকাশ করার কয়েক ঘন্টা পরেই এই প্রতিবেদন প্রকাশিত হয়। তবে হামাস বা ওয়াশিংটনের পক্ষ থেকে এই দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে কিছু বলা হয়নি। এর আগে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস গত বুধবার জানায়, আমেরিকান নাগরিকত্বধারী ইসরায়েলি বন্দীদের মুক্তি নিয়ে আলোচনা করার জন্য হামাসের সাথে সরাসরি আলোচনা করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এদিকে গাজা যুদ্ধবিরতি আলোচনা এগিয়ে নেওয়ার লক্ষ্যে আলোচনার জন্য ইসরায়েল সোমবার কাতারে একটি প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা করছে। ইসরায়েলি চ্যানেল 12 জানিয়েছে, নেতানিয়াহুর সরকার মধ্যস্থতাকারী কাতার এবং মিশরের অনুরোধে আলোচনায় অংশ নিতে সম্মত হয়েছে। এছাড়া এই আলোচনায় আমেরিকার সমর্থনও রয়েছে। অন্যদিকে হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ের মেয়াদ বাড়ানোর জন্য মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের এই অঞ্চলটি সফর করার কথা রয়েছে। এ খবর জানিয়েছে ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কান।
ইসরায়েলের অনুমান, গাজায় এখনও 59 জন বন্দী আটক রয়েছেন, যাদের মধ্যে কমপক্ষে 22 জন জীবিত। গাজা যুদ্ধবিরতি এবং বন্দী বিনিময় চুক্তির দ্বিতীয় পর্যায়ে তাদের মুক্তি দেয়া হবে বলে আশা করা হচ্ছে, যার ফলে ইসরায়েলকে গাজা থেকে সম্পূর্ণরূপে তার বাহিনী প্রত্যাহার করতে হবে এবং যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে হবে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। change.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.change.press, youtube.com/change-tv-press এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। change-tv.press, এক ফোঁটা হলুদও নেই।